ও বিতর্ক উদ্ভাসিত করে। 1920 এর দশকে ঐতিহ্যবাদীদের ফেথ মুভমেন্ট এর বিপরীতে মুভমেন্ট ফর দ্য ইমানসিপেশন অফ ইন্টেলেক্ট বুদ্ধিমুক্তির আন্দোলন একটি পাল্টা শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই আন্দোলনের ব্যক্তিগত স্বাধীনতা চর্চা এবং গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য দিকগুলির মধ্যে বেছে নেওয়ার অধিকারের পক্ষে জোরালোভাবে যুক্তি দিয়েছিল। এই আন্দোলনটি বাঙালি হিন্দু ধর্মনিরপেক্ষতার অনুরূপ প্রবণতার সমান্তরাল ছিল এবং উভয় গোষ্ঠীর নেতাদের মধ্যে সম্পর্ক ছিল। শিক্ষা পত্রিকা বুদ্ধির মুক্তি আন্দোলন এর প্রধান প্রচার মাধ্যম মুখপাত্র ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত এই পত্রিকাটির মাধ্যমে বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল ভাবাদর্শ, যেমন জ্ঞান ও যুক্তির সাহায্যে চিরাচরিত কুসংস্কার ও গোড়ামিকে প্রশ্ন করা এবং ব্যক্তি ও সমাজের মধ্যে আধুনিক চিন্তা ভাবনার উন্মোচন ঘটানো হতো। বাংলা আধুনিকতা এবং বিভিন্ন সাময়িক যেমন কল্লোল ও বামামোদিনী পত্রিকা সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই প্রেক্ষাপটে শিক্ষা পত্রিকা আসলে কি অবদান রেখেছিল বুদ্ধির মুক্তি আন্দোলনে? গণমাধ্যমের ক্ষমতা, পরিবেশ, প্রতিবেশ কেমন ছিল সেই সময়টা? এসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। বর্তমান নিবন্ধের উত্তর বিশ্লেষণ করা হয়েছে। গণমাধ্যম হিসেবে শিক্ষা কিভাবে বুদ্ধিমুক্তির আদর্শকে জনপরিসরে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল তা অনুসন্ধান করা হয়েছে। আমি পদ্ধতিগত বিষয়টি একটু সংক্ষেপে বলি। একটা গুণগত একটি পদ্ধতি নির্ভর একটা গবেষণা এখানে করা হয়েছে, ঐতিহাসিক বিশ্লেষণ করা হয়েছে এবং প্রেক্ষাপট নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান গবেষণা স্মৃতিকথা গ্রন্থ থেকে সাহিত্য পর্যালোচনা করা হয়েছে। তাত্ত্বিক কাঠামোর ধারণা হিসেবে নেওয়া হয়েছে হাবারমাসের জনপরিসর, পাবলিক স্পিয়ার ধারণাটি এবং আরো গণমাধ্যমের ক্ষমতা কেন্দ্রিক যে তত্ত্বগুলো গড়ে উঠেছে দীর্ঘ সময় ধরে, সেগুলো এই আলোচনার মাধ্যমে এই পত্রিকার এবং ভূমিকাটা বিশ্লেষণ করা হয়েছে। আমি আসলে সেটা বিস্তারিত যাব না। হাবারমাসের ধারণাটা আমরা সবাই জানি। জনপরিসর আমরা কি, এটা কিভাবে একটি ক্ষেত্র, একটা রাষ্ট্র এবং সমাজের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যেখানে ব্যক্তিরা একত্রিত হয়ে জনস্বাস্থ্যের বিষয়গুলি আলোচনা করে বুদ্ধিভিত্তিক চিন্তা করে। আমাদের শিক্ষা পত্রিকার ভূমিকা জানতে হলে গণমাধ্যমের ক্ষমতা সেই সময়ে কিরকম ছিল। এখন কিন্তু গণমাধ্যমকে কতটুকু আমরা বিশ্বাস করি, এখনকার পরিস্থিতিটা কেমন সেটা কিন্তু ভিন্ন। কিন্তু সেই সময়ে কাগজে কোনো কিছু ছাপা হলে সেটার গুরুত্ব ছিল, ক্ষমতা ছিল অনেক বেশি। ম্যাজিক বুলেট থিওরি আছে, আমরা জানি, যেন টোটার মতো বিদ্ধ হয়ে যেত। ইনজেকশন পুশ করলে যেমন কোনো কিছু একটা মগজে ধোলাই হয়ে যায়, ঢুকে যায়, সেই সময় গণমাধ্যমের ক্ষমতাটা সেরকমই ভাবা হতো। বিশেষ করে কাগজে মাধ্যমটা সেরকমই ক্ষমতা বা এরকম ভূমিকা ছিল, এরকম মনে করা হতো। তখন গণমাধ্যম আসলে সমাজের সবচেয়ে ক্ষমতার একটি মাধ্যম ছিল। এটা বিদ্যমান ক্ষমতা কাঠামোকে পুনরুৎপাদন করতে পারত, আবার তার বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তুলতে পারত। এটা ঔপনিবেশিক প্রেক্ষাপটে মুসলিম সমাজে গণমাধ্যম ছিল যদিও সীমিত, তবেও শিক্ষাপত্রিকা এই বুদ্ধিভিত্তিক প্রতিরোধের একটি ক্ষেত্র তৈরি করেছিল। ওই সময় গণমাধ্যম কি ছিল? আরো কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা জানি যে প্রথম বাংলা ভাষায় মুদ্রিত সাময়িক দিগদর্শন, কোহিনূর, ইসলাম প্রচারক, এইরকম এগুলো 19 শতকের গণমাধ্যম ওই সময়ে প্রেক্ষাপটে প্রকাশিত হতো। আমরা জানি কাজী নজরুল ইসলামের মুসলিম ভারত, আত্মশক্তি, বঙ্গবাণী, নাঙ্গল, উত্তরা অভিযান, এসব গণমাধ্যম। আমরা গণমাধ্যমের প্রেক্ষাপটটা জানলাম। ওই সময়ে শিক্ষা পত্রিকার দিকে একটু আসি। মুসলিম সাহিত্য সমাজে প্রতিষ্ঠিত হয় 1926 সালের 19শে জানুয়ারি, আর এর মুখপত্র হিসেবে প্রথম সংখ্যা বের হয় 27 সালের 8 এপ্রিল। এটা 5 বছর টিকে ছিল, কিন্তু মুসলিম সাহিত্য সমাজ আরো 5 বছর ছিল একটা গোষ্ঠী কেন্দ্রিক। এটি একটি পত্রিকা ছিল। এই পত্রিকাটির যে আধেয় আমরা পাই 5 বছরের,